আজকে এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বাংলাদেশ থেকে এলো একটা ভালো খবর। 6 মাস পর রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ভারত বাংলাদেশ দখল করার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত। দেশে চলমান যে বাজে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে অতঃপর অনেক দিন পরে মুখ খুললেন সেনাপ্রধান। সেনাপ্রধানের এই মুখ খোলা অনেক কিছুর ইঙ্গিত দিল, অনেক কিছু বলে দিল। সেনাবাহিনী প্রধান কি বললেন? দিন রাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের জন্য। আবুল সাহেব হাসলেন কেন, মুস্কি হাস দিলেন কেন? সেটা হলো পুরান খেলোয়াড়, মানে আওয়ামী লীগ কি জিনিস সেটা পরে টের পাইবা। কথার অর্থ এইটাই, তারা এই হাসির অর্থ এইটাই। এখন কথা হলো আসলেই আওয়ামী লীগ খেলা দেখায় কিনা, নাকি খেলা দেখাবেন শাহাবুদ্দিন চুপ্পু। দর্শক, আবারও কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা গোলাযোগ শুরু হয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে আবারও একটা খারাপ সম্পর্ক দেখে যাচ্ছে। কারণ হঠাৎ করে গতকালকে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে মুক্তি দেওয়ার পরেও কিন্তু তার মুক্তিটা হয়নি। তার জামিন কিন্তু মঞ্জুর হয়েছিল, কিন্তু তাকে মুক্তি দেওয়া হয়নি। দর্শক, এই বিষয়টা নিয়ে কিন্তু আবারও বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করতেছে। কিন্তু দর্শক, আসলে এর মধ্যে কি হতে পারে? আজকে কিন্তু আবার একটা রায় হচ্ছে, আসতে পারে। এই রায়টা কি হবে বা কি না হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক বেশি সমালোচনা হচ্ছে, অনেক বেশি কথা বলা বলি হচ্ছে। কিন্তু দর্শক, আসলে এর পিছনের মূল কারণটা কি? কোন কারণে আসলে তাকে জামিন দেওয়ার পরেও মুক্তি পেল না, বা তার সঙ্গে এরকম কেন হচ্ছে? এই সব কিছু কিন্তু মানুষের কাছে এখন একটা সন্দেহজনক মনে হচ্ছে। এমন কথাই বলতেছে নেটিজেনরা, অনেক রাজনীতিবিদরা। কিন্তু দর্শক, আসলে এর পিছনের মূল কারণটা কি, এই বিষয়গুলো নিয়ে কিছু ইম্পর্টেন্ট প্রতিবেদন আপনাদেরকে দেখানো হবে। আপনারা এই প্রতিবেদনগুলো দেখলেই বুঝতে পারবেন। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। বর্তমান সময়ের সব থেকে আলোচিত খবর কিন্তু এটাই। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো আপনারা এই বিষয়গুলো নিয়ে একটা সূক্ষ্ম ধারণা পাবেন। আজকে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কুমার দাস জামিন পেয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক একটি খবর। আমার মনে হয় যে ভারতের চাপে সরকার চিন্ময় কুমার দাসের জামিন করাতে বাধ্য হয়েছে। দেখেন, বিভিন্ন সময় আওয়ামী লীগের হয়ে কথা বলতে থাকে আমরা দেখেছি, এবং আওয়ামী লীগের বিভিন্ন সভায়, বিভিন্ন অনুষ্ঠানে তিনি গিয়েছেন, বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তিনি বিভিন্ন অনুষ্ঠানে ডেকেছেন। দেখেন, আমরা সবাই জানি সেই ইসকনের কথা। তিনি কিন্তু এদেশীয় ইসকনের পৃষ্ঠপোষক, এবং আমরা দেখেছি যে তিনি গ্রেপ্তার হওয়ার কয়েকদিন আগে লেখক বুদ্ধিজীবী ফরাদ মাঝার তার সাথে সাক্ষাৎ করেছিলেন, এবং যখন এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তখন বাংলাদেশে একজন ব্যক্তি তার পাশে দাঁড়িয়েছিলেন, তিনি হলেন ফরাদ মাঝার। কেন, কি কারণ? আমার সেই প্রশ্ন। ফরাদ মাঝারের সহধর্মিনী, তিনি একজন উপদেষ্টা, এবং এই চিন্ময় কুমার দাসের জামিন প্রত্যাশা করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, এবং তার জামিন যাতে দেওয়া হয়, তাকে কেন গ্রেপ্তার করা হলো সেই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন ফরাদ মাঝার। তো সেক্ষেত্রে এই জামিন পাওয়ার ক্ষেত্রে তারও ভূমিকা আছে কিনা, বা তার সহধর্মিনী যেহেতু উপদেষ্টা, তাদেরও ভূমিকা আছে কিনা, সে বিষয়ে আমি মনে করি একটি তদন্ত হওয়া দরকার। যে ব্যক্তি ইসকনের পৃষ্ঠপোষক, যে ব্যক্তি এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে, দেখেন, তাকে কেন্দ্র করে আমাদের একজন ভাই কিন্তু শহীদ হয়েছে। তার লোকজন যেভাবে আদালত ঘেরাও করে, যেভাবে আদালত চত্বরের আইনজীবীদের উপরে হামলা করে, যেভাবে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করেছে, কোনোভাবে আমরা ইসকনকে কোনোভাবে একটি অরাজনৈতিক সংগঠন, শান্তিপ্রিয় সংগঠন, একটি ধর্মীয় সংগঠন বলতে পারি না। বাংলাদেশের মানুষ মনে করে যে ইসকন একটি সাম্প্রদায়িক দাঙ্গাবাজ সংগঠন। দেখেন, আমরা ভারতের সেই RSS এর কথা জানি, ঠিক একইভাবে ভারতেও কিন্তু ইসকন রয়েছে, এবং বাংলাদেশে যে ইসকনের শাখা সেটি পরিচালনা করে এই চিন্ময় কুমার দাস। আজকে যে গণমাধ্যমের খবর অনুযায়ী বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ আজকে জামিন শুনানি শেষে আজকে তার জামিন নিশ্চিত করেছে। এখনো পর্যন্ত আমরা মনে করি তাকে গ্রেপ্তার করার সুযোগ আছে। তার নামে তো আরও বিভিন্ন মামলা হয়েছে, ঠিক আছে, এই মামলায় জামিন পেয়েছে, অন্য মামলায় তাকে গ্রেপ্তার করা যেতে পারে। তিনি যদি মুক্তি পেয়ে যান, তাহলে আমি মনে করবো যে ভারতের চাপেই সরকার তার জামিনটা নিশ্চিত করেছে। এখনো পর্যন্ত আমার কাছে যেটি মনে হচ্ছে যে ভারতের একটি চাপ রয়েছে। হয়তো ভারত বলছে যে যদি তাকে তোমরা জামিনে মুক্তি না দাও, আমাদের যা করার আমরা তাই করব। আমরা যে বাণিজ্যিক বিভিন্ন, আপনারা জানেন যে বিভিন্ন পণ্য কিন্তু আমরা ভারত থেকে আমদানি করি। কিছুদিন আগে আমরা দেখেছি যে হঠাৎ করে পেঁয়াজ তার পাঠানো বন্ধ করে দিল।
আমাদের দেশে ভারত থেকে কিন্তু চাল আমদানি হয়ে থাকে, সেই চালের দাম হঠাৎ করে বেড়ে গেল। হয়তো নানান ধরনের বাণিজ্যিক অসহযোগিতা ভারত করতে চেয়েছে এবং এক্ষেত্রে বাজার একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করতে পারে। বাজারে বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে যেতে পারে, নানান ধরনের সমস্যা সংকট হতে পারে। সরকার হয়তো ভয়েই মূলত আমার কাছে মনে হয় যে এই চিন্ময় কুমার দাসের জামিন দিয়েছে, বাট বাংলাদেশের জনগণ কোনোভাবে এই জামিন মেনে নিতে পারেনি। কারণ আমার ভাই সাইফুল কি পেল, এই আইনজীবী সাইফুলের পরিবার কি পেল? বিচার না করে আপনি এই চিন্ময় কুমার দাসের মতন এরকম একজন রাষ্ট্রদ্রোহী অপরাধী তাকে এইভাবে জামিন দিয়ে দিলেন। যে বিচারকরা জামিন দিয়েছে, কেন জামিন দিয়েছে, কি কারণে জামিন দিয়েছে, সরকারের কোনো হস্তক্ষেপ বা সরকারের কোনো নির্দেশনা আছে কিনা সেটিও খতিয়ে দেখা দরকার। দেখেন, আমরা বিচার বিভাগের সংস্কারের কথা বলছি, এখনো পর্যন্ত কিন্তু বিচার বিভাগের সংস্কার পুরোপুরি হয়নি। সেই হাসিনার আমলে যেভাবে আদালত চলতো, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলেও আদালত একইভাবে চলছে, কোথাও এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। এবং এই কথা নিজেই কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে এখনো সংস্কারটা শুরুই করি নাই। তার মানে কি? তার মানে আদালত আগেও যেভাবে চলতো হাসিনার স্টাইলে, ঠিক এখন একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আমলে সেই একইভাবে আদালত চলছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি তার নামে আরো অনেক মামলা হয়েছে, সেই মামলায় অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে। ভারতের সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না। একদিকে পেহেলগামে এই ঘটনার পর বরাবর পাকিস্তান বলে আসছিল যে এটা একটা ফলস ফ্ল্যাগ, অর্থাৎ কাশ্মীরে জম্মু কাশ্মীরকে নিজেদের টোটালি আয়ত্তে নেওয়া বা সেখানে সুযোগ সুবিধাগুলোকে সরিয়ে দিয়ে একটা রাষ্ট্রের অংশ হিসেবে এটাকে ঘোষণা করা। আবার আজাদ কাশ্মীরেও অভিযান চালানোর একটা পরিকল্পনা আছে ভারত সরকারের, আর যার কারণে তারা এইটা নাটক হিসেবে সাজিয়েছে। এটা নিয়ে নানান যুক্তিতর্ক প্রশ্ন আছে। এর মাঝখানে আমরা দেখলাম গত 6 দিন যাবত অনেক কিছু হচ্ছে। ইভেন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছিল যে নরেন্দ্র মোদী তিনি পৃথিবীর অনেকগুলো দেশের সাথে কথা বলেছেন, যারা রাষ্ট্রনেতা আছেন তাদের সমর্থন চেয়েছেন, এমনকি যদি যুদ্ধ হয় তাহলে তারা যেন তাকে সাপোর্ট করে। সেই লক্ষ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় 100টি দেশের কূটনীতিকদের সাথে দফায় দফায় বৈঠক হয়েছে। সর্বশেষ নরেন্দ্র মোদী সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এই যখন অবস্থা, তখনই মরার উপর খরার ঘা, ইন্টারন্যাশনালি একটা চাপ তৈরি হচ্ছে ভারতের উপর। দ্য ইকোনমিস্টের একটা প্রতিবেদন সামনে আসার পর মনে হচ্ছে ভারত যে আন্তর্জাতিক সমর্থন সেটা হারাতে পারেন। তবে হ্যাঁ, এটা পাওয়ার ক্ষেত্রে ভারতকে শর্ত সাপেক্ষ একটা ইস্যু সামনে আসতে যাচ্ছে। এই ঘটনার পর বরাবরই পাকিস্তান বলছিল চীন এবং রাশিয়ার মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত হোক যে এই ঘটনায় আদৌ কি পাকিস্তান কানেক্টেড কিনা, বা যেই সংস্থাটার নাম বলা হচ্ছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, তারা আসলে কাদের টিম। রেজিস্ট্যান্ট ফ্রন্টের তারাও আবার একটা পাল্টা বিবৃতি দিল যে তাদের অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে হামলার দায়ভার স্বীকারোক্তি দেওয়া হয়েছে, বাট আসলে তারা এই ঘটনা ঘটায় নাই। তখনই বাঁচছে বিপদটা। এখন বিশ্লেষকরা বলছেন ভারত সন্ত্রাসী হামলার প্রতি প্রতিক্রিয়া জানাতে চাইলে প্রথমত প্রমাণের প্রয়োজন। ইতিমধ্যে স্থানীয় পুলিশ 2 জন পাকিস্তানি এবং 1 জন ভারতীয় সন্দেহভাজনের সন্ধানে রয়েছে। আর 2019 সালে ভারতের কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট যেটা গঠিত হয়, সেটা কিন্তু ভারতের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত। এখন ভারতীয় গোয়েন্দারা মনে করছে যে এটা পাকিস্তানি লস্করি তৈয়বার একটা ছদ্মবেশী শাখা। আর এখানে আপনার টিআরএফ এর সাথে এই লস্করি তৈয়বার যে সম্পর্ক আছে, এটাও কিন্তু ভারত প্রমাণ করতে পারেনি এখনো, বাট তারা দাবি করছে। এখন আপনি যখন যুদ্ধ করতে চাইবেন একটা দেশের সাথে, আপনাকে বেশ কিছু তথ্য প্রমাণ এভিডেন্স মূলক থাকতে হবে যে ইয়েস এটা ঘটছে, এই দেখো এই রেজিস্ট্যান্ট ফ্রন্ট লস্করি তৈয়বারি শাখা, কোনো ভুল নাই, এরাই ঘটাইছে, আমরা সেখানে হামলা করতে চাই। নাম্বার 2, তাদের প্রতিক্রিয়া কৌশলগতভাবে কার্যকর হতে হবে এবং ভারতের সামরিক, রাজনৈতিক, আন্তর্জাতিক লক্ষ্যগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। এই কথা দ্বারা যেটা বুঝাইছে যে 2016 এবং 19 সালে হামলার পর ভারত পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা এবং বিশেষ অভিযান চালিয়েছিল। তো সেই সময় আপনার 2019 সালে কাশ্মীরকে সরাসরি শাসনের আওতায় এনে শান্তির প্রতিশ্রুতি দিয়েছিল মোদীর সরকার। তবে এখন তিনি রাজনৈতিকভাবে চাপের মুখে আছেন। আমরা যতটুকু বুঝতে পারছি যে ভারতকে এই মুহূর্তে একটা আন্তর্জাতিক চাপ যেটা ফিল করতে হচ্ছে, সেটা হচ্ছে এই ঘটনাটার দিন বেশ কিছু রহস্যজনক ঘটনা ছিল। নাম্বার 1, ওই দিন সেখানে সেনা ছাউনি ছিল না, পর্যটকদের উপস্থিতি আছে। নাম্বার 2, যেই সংগঠনটা মাত্র 2-3 ঘন্টার মধ্যে দায়িত্বটা নিল, আমরা করছি ভাই, পরে তাই সংগঠনে আবার বললো এটা যেটা ফেক। নাম্বার 3, একজন সেনা সদস্যের পরিচয় পাওয়া যায়নি, বাট তিনি বলছেন যে এটা পরিকল্পিত। নাম্বার 4, পাকিস্তান বরাবরই বলছে যে আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের সাথে লাগতে আসলে আমরা ছাড়বো না। আমাদের উপর যেহেতু দায় দেওয়া হইতেছে, ফাইন, 2 দেশ একসাথে হইয়া নিরপেক্ষ 2টা দেশের মাধ্যমে সংস্থা তদন্ত, যাদের গোয়েন্দা অনেক কিছু আছে, তাদের মাধ্যমে এটা প্রমাণ হইতে হবে যে আমরা ঘটনা ঘটাইছি। এখন এগুলা ছাড়া একটা দোষ চাপাইয়া জনগণের উস্কাইয়া পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার যে প্রচেষ্টা, সেটাকে ইন্টারন্যাশনালি পাকিস্তান বিট করার চেষ্টা করছে। আর এতে বিশ্লেষকরা বলছেন বা দ্য ইকোনমিস্টের নিবন্ধনটি বলছে যে ভারতকে প্রমাণ করতেই হবে যে এই ঘটনাটার পিছনে শতভাগ পাকিস্তান জড়িত, দেন আন্তর্জাতিক সমর্থনগুলো পাবে, আর নয়তো এটা নিয়ে আবার এখানে বহুত কিছু হয়ে যাবে।
যুদ্ধের বেলায় আন্তর্জাতিক সমর্থন খুবই জরুরি। দেখা যাক ভারতীয় অগ্নি পরীক্ষা কিভাবে পার করে। ভালো থাকুন। চিন্ময় কৃষ্ণ প্রভুর সাথে কি কথা হয়েছে, তোকে কি কথা হলো, একান্ত তো কথা হয়েছে, কতটা কষ্টের মধ্যে আছেন, কিভাবে তাকে দেখেছে? আমি গিয়েছিলাম, দেখা হয়েছে, এবং উনি খুব শান্তশিষ্ট লোক, নিরামিষ খায় খুব। আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি ছবিটা তো সবাই জানে, সবাই তো এসে গেছে। উনি নিরামিষ খায়, আর ওনার বিরুদ্ধে ইসকনের মধ্যে আরেকটা শক্তি আছে, ওনাকে ছোট করার জন্য। যে ধরনের পজিশন চলছে এখন, মনে হয় চিন্ময়কে সঙ্গে বেরোতে পারবেন? আমরা চেষ্টা করব ওনাকে বের করানোর চেষ্টা করব। কি অভিযোগ তো ওনার ইসকনের সাধুরাই করেছে, কিছু জেলাসিও আছে এখানে। জেলাসি না থাকলে ওনার বিরুদ্ধে এত সৎ একটা ব্যক্তি, সবাই ওনাকে ভালোবাসে বাংলাদেশে, হঠাৎ করে ওনাকে সেডিশনের কেস দিয়ে দিল, এটা হতে পারে বলেন? সেডিশন কেস, তাও কোন ধরনের সেডিশন? এগুলো আইনে তো বাধা আছে। বাংলাদেশের ফ্ল্যাগটা হলো নিচে বলছে, অথচ এটা বাংলাদেশের ফ্ল্যাগই না, ওইটার উপরে উনি যে গড়ীয় যে ফ্ল্যাগটা আছে লাল খচিত, ওইটা উপরে কেন? এই জন্য উনি অপরাধ করেছে ওনার বিরুদ্ধে কেস দিয়ে। ধারাগুলো একদম বিশ্রী, মিথ্যা, কিন্তু নন বেইলেবল ধারাগুলো। ইচ্ছাকৃত ফাঁসাবার জন্য নিশ্চয়ই বলবো আমি, ফাঁসানোর জন্য করেছি। কি চক্রান্ত চলছে? চক্রান্ত হলো উনাকে, এত বড় উনার সুনাম হয়ে যাচ্ছে বাংলাদেশে, লক্ষ লক্ষ লোক জমায়েত হচ্ছে, অধিকারের প্রশ্ন বলতে যাই। উনি তো অন্য কিছু বলেন, শুধু হিন্দুদের অধিকার গুলা তোমরা দাও। উনার 8টা পয়েন্ট, এই 8টা পয়েন্টে কিছুই নাই, শুধু প্রেয়ার রুম দাও, এই কলেজে স্কুলে প্রেয়ার রুম থাকা উচিত। তোমরা যেমন প্রেয়ার রুম আছে মুসলমানদের, আমাদের একটা প্রেয়ার রুম দাও। তারপরে মানবাধিকার কমিশনের, বিশেষ করে মানবাধিকার কমিশনে হিউম্যান রাইটস ফর মাইনরিটির জন্য একটা ব্যবস্থা করো। ছুটি 4 দিন ছুটি দাও বছরে। বলেন, এগুলো তো সাধারণ ব্যাপার, দিতে পারে। ইকুয়াল অপরচুনিটি উনি দাবি করলো কেন উনার উপর? তো দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের মন্তব্য কি? আর বর্তমান সময়ে আবারও কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে, অনেক বেশি কথা বলা হচ্ছে। কিন্তু দর্শক, আজকের আদালতের যে রায়টা হয়েছে, এই রায়টা নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনারা কিন্তু অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ একটি মতামত জানিয়ে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।